ক্লান্ত মন ভেঙে পড়ে উড়ে যাবার আশায়। বন্ধু চলো হাঁটবো সবাই পাইন বনের বাসায়। দেখবো পাহাড় দেখবো নদী, একসাথে মিলে একসাথে ঘুরে আসি চলো দার্জিলিংয়ে। স্নোফল দেখবো মনে ছিল আশঙ্কা, পাহাড়ের কোলে দেখতে পেলাম সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আগের ভিডিওতে তোমাদের দারাগাঁও থেকে তাকদা যাওয়ার সুন্দর একটি গল্প শুনিয়েছিলাম। আজকে তাকদা হোমস্টে থেকে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি, সকাল 9টা। তাকদা হোমস্টে থেকে আমাদের গাড়ি চলল দার্জিলিংয়ের পথে। পথের দুধারে মাথা চাড়া দিয়ে ওঠা সারি সারি পাইন গাছের জঙ্গল পরিবেশটাকে একটা আলাদাই অনুভূতিতে পৌঁছে দিয়েছিল। কোনো এক সময় রাস্তার ধার থেকে দেখা গেল সিকিমের চারধাম। वो नाम थी चारधाम सिक्किम का। কিছুটা পথ গাড়িতে যাবার পর আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম সাইট সিন লামাহাটা পার্কের উদ্দেশ্যে। জনপ্রতি 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম লামাহাটা পার্কে। লামাহাটা দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। লামাহাটার উচ্চতা প্রায় 5700 ফুট। লামা শব্দের অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু, আর হাটা শব্দের অর্থ হলো বাসস্থান। ভারতীয় সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিল। সে কারণেই এই জায়গাটার নাম লামাহাটা। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জায়গাটায় পাহাড়ের ধাপ কেটে লামাহাটা পার্কটি নির্মাণ করা হয়েছে। পাইন বনের সৌন্দর্যে যদি হারিয়ে যেতে চান, পাইন বনের রাস্তায় যদি সবাই মিলে একসাথে হাঁটতে চান, তাহলে এই লামাহাটায় একবার ঘুরে যান। লামাহাটা ঘোরার পর আমরা আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দার্জিলিং। পথের মধ্যেই আমরা দেখতে পেয়ে গেলাম ভারতের সবথেকে উচ্চতম স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনকে। টয় ট্রেন চাপার স্বপ্ন এবারের মতো সত্যি হলো না, কিন্তু প্রথম টয় ট্রেন দেখার স্বপ্ন একেবারেই সত্যিতে পরিণত হলো। ঘুম শহরের 3টি বৌদ্ধ মঠের মধ্যে সবথেকে বৃহত্তম বৌদ্ধ মঠ হলো ঘুম মঠ। এর আরেকটি নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অন্তর্বর্তী। 1857 সালে লামা সেরাপ গ্যাতসো এই মঠ স্থাপন করেন। এই মঠের মধ্যে রয়েছে মৈত্রীয় বৌদ্ধের একটি 15 ফুটের মূর্তি। ঘুম মনিস্ট্রি দেখার পর আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের হোটেলে। দার্জিলিংয়ের হোটেলে পৌঁছেই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম গরম ভাত, ডাল, বেগুনি ও মাছের ঝালের সাথে। খাওয়া দাওয়া করে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের সবথেকে বড় মার্কেট মল মার্কেটে। দার্জিলিংয়ের সবথেকে সুন্দর জায়গা বা মার্কেট হলো দার্জিলিংয়ের মল মার্কেট। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি টুপি বা শীতের পোশাক থেকে আরম্ভ করে নানা রকমের জিনিস। তবে একটা কথা জেনে রাখা খুবই দরকার, এখানে শীতের পোশাকের যা দাম, কলকাতার যে কোনো মার্কেটে গেলে আপনি ওর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন। তাই এখান থেকে খুব একটা বেশি শপিং করে ব্যাগ ভর্তি করবেন না। সেদিন রোববার ছিল বলে মেল খুব একটা জমজমাট ছিল না। তবে এই প্ল্যাকার্ডটা দেখে বুঝতে পারলাম মল মার্কেট প্রায় 53 বছরের পুরনো একটি মার্কেট, আর এই দোকানগুলো খান 50 বছরের পুরনো এক একটি দোকান। এই মেল রোডে এলে আপনি পেয়ে যাবেন অনেক ফাস্টফুডের দোকান। আমরা নিয়েছিলাম ফ্রাইড মোমো, খেতে খুব একটা ভালো লাগেনি। পরের দিন সকালবেলা হোটেলের ছাদে উঠে দেখতে পেলাম দার্জিলিং শহরের
খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে। দার্জিলিংয়ের হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। দেরি না করে রেডি হয়ে ব্রেকফাস্টটা করে নিলাম লুচি, আলুর তরকারি, ডিম আর দার্জিলিং টিয়ের সাথে। তারপরেই বেরিয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের সাইট সিনে প্রথমে যেটা দেখলাম সেটা হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিংয়ে বসবাসকারী মানুষদের জীবনযাপন যে খুব সহজ না, তা এই দৃশ্য দেখে বুঝতে পারলাম। দার্জিলিংয়ের রাস্তার জ্যামজট কাটিয়ে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং হিমালয়ান জুতে। দার্জিলিং হিমালয়ান জুতে জনপ্রতি 110 টাকা করে টিকিট লাগে, আর বিদেশি পর্যটকদের জন্য 180 টাকা। আপনি যদি এখানে ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসেন তার জন্য 10 টাকা করে অতিরিক্ত চার্জ লাগে। চিড়িয়াখানার ভেতর ঢুকে এই ম্যাপটাকেও এড়িয়ে যাবেন না। এই ম্যাপটা ছবি তুলে নিলে আপনার চিড়িয়াখানা ঘোরাটা আরও সহজ হয়ে যাবে। দার্জিলিং চিড়িয়াখানার সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো বেঙ্গল ন্যাশনাল মিউজিয়াম। তবে এর ভেতর ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানে সমস্ত মৃত পশু পাখির সংগ্রহশালা ছিল। এই হিমালয়ান ময়ূরটিকে দেখুন কেউ না কেউ অ্যাডপ্ট নিয়েছে। আর দেরি নয়, চিড়িয়াখানায় মানুষ যে জন্য যায় তাকে একবার হলেও সচক্ষে দেখে নিন ও তার গর্জনটাও শুনে নিন। চিড়িয়াখানা দেখা হয়ে গেলে আমরা গেলাম তেনজিং রক। তেনজিং রক হলো একটি পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট মতো মাউন্টেন, যেখানে আপনি পর্বতারোহণ করতেই পারেন। তেনজিং রক থেকে আসবার সময় রাস্তায় পড়েছিল 2014 সালে মুক্তি পাওয়া ইয়ারিয়ান ছবির সেই স্কুল, সেন্ট জোসেফ স্কুল। এরপরে আমরা পৌঁছে গেলাম একটি বৌদ্ধ মন্দিরে। পুরীর ধবলগিরি যদি কেউ গিয়ে থাকেন, এই বৌদ্ধ মন্দির সেই পুরীর ধবলগিরির আদলেই তৈরি। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি পাহাড়ের তারতম্য বজায় রেখেছে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। পরের দিন আমরা মিরিক হয়ে বন্দে ভারতে করে বাড়ি এসেছিলাম। পরের ভিডিওতে সেই ঝলক আপনাদের দেখাবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।